একটা দৃশ্য কল্পনা করেন, একজন মানুষ তার নিজ গ্রামে কৃষিকাজ করছে। ঠিক সেই মুহূর্তে সেই অঞ্চলের রাজার সেনারা এসে তার গ্রাম আক্রমণ করলো এবং যাকে হাতের নাগালে পেল তাকে ধরে রাজার কাছে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখা গেল রাজা বিভিন্ন দামি অস্ত্র আর কাপড়ের বিনিময়ে তার নিজ রাজ্যের সেই মানুষদেরকেই ভিনদেশীদের হাতে তুলে দিচ্ছে। আর এরপর সেই ভিনদেশীরা তাদের নিয়ে যাত্রা করলো অজানার উদ্দেশ্যে। মাত্র কয়েক ঘন্টা আগেও যে মানুষগুলো নিজ গ্রামে তার পরিবারের সাথে সময় কাটাচ্ছিল তারা আজীবনের জন্য হয়ে গেল অচেনা এক পথের অভিযাত্রী। এই ঘটনাগুলো আজকের দিনে কেবলমাত্র সিনেমা বা বইয়ের পাতায় আবদ্ধ থাকলেও একসময় কিন্তু এটা পুরো একটা রিয়ালিটি ছিল। 1500 থেকে 1800 সাল পর্যন্ত আফ্রিকার ওয়েস্ট কোস্ট থেকে প্রায় 12 থেকে 15 মিলিয়ন মানুষকে এভাবে তার গৃহ ছাড়া করা হয়। গৃহ ছাড়া বললে সম্ভবত একটু কমই হয়ে যাবে, সঠিক টার্মটা হওয়া উচিত মহাদেশ ছাড়া। বলছিলাম ট্রান্সঅ্যাটলান্টিক স্লেভ ট্রেডের কথা। এই চ্যানেলের এজ অফ ডিসকভারি নিয়ে করা ভিডিওতে এই টার্মটা আমি প্রথম উল্লেখ করেছিলাম। সেই এজ অফ ডিসকভারিতে কয়েকটি ভালো ঘটনা থাকলেও তার পেছনে লুকিয়ে আছে এই আটলান্টিক স্লেভ ট্রেডের মতো ঘৃণিত একটি অধ্যায়। আজকের ভিডিওতে এই দাস ব্যবসার শুরু কিভাবে হলো, সেখান থেকে কারা বেশি লাভবান হলো এবং এটা শেষ, আর তার সাথে এর সাথে রিলেটেড কিছু টার্ম নিয়ে কথা বলবো। সো হ্যালো, আমি লাবিদ রাহাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যেমনটা বলছিলাম, চলুন এই দাস ব্যবসার শুরুর দিকটা থেকেই ভিডিওটাও শুরু করা যায়। 1492 সালে কলম্বাসের নতুন মহাদেশ খুঁজে পাওয়ার পর যখন ইউরোপীয়দের মাঝে এই অঞ্চলের সম্পদ নিয়ে তোলপাড় লেগে যায়, তখন কিন্তু তাদের এখানের প্রাকৃতিক উৎস থেকে পাওয়া সোনা, রূপা, কাঠ কিংবা বিভিন্ন পশুর পশম আহরণের জন্য প্রচুর জনবলের প্রয়োজন হয়। প্রথম দিকে দেখা যায় স্প্যানিশ ও পর্তুগিজরা ইউরোপ থেকেই মানুষদের নিয়ে গিয়ে সেখানে কাজ করাতে থাকে, কিন্তু এত বেশি জনবল না পাওয়ায় এরপর তারা আমেরিকার স্থানীয় যেসব আদিবাসী আছে তাদের নিয়ে কাজ করানোর সিদ্ধান্ত নেয়। এভাবে কিছু বছর কাজ চললেও ইউরোপীয়দের চালানো আগ্রাসন আর বিভিন্ন রোগের কারণে আদিবাসীদের সংখ্যা ক্রমশ কমে যেতে থাকে। এর মাঝেই 1502 সালের দিকে স্প্যানিশরা প্রথম আফ্রিকা থেকে মানুষদের এনে এখানে কাজ করানো শুরু করে, আর সেখান থেকেই শুরু হয় প্রায় 300 বছর ধরে চলা ইতিহাসের সব থেকে ঘৃণিত ট্রান্সঅ্যাটলান্টিক স্লেভ ট্রেড। যদিও একেবারে প্রথম দিকে তেমন বেশি মানুষ এখানে আনা হয় না, কিন্তু কিছুদিনের মাঝেই পর্তুগিজরা এই ব্যবসার নিয়ন্ত্রণ নেয় এবং 1500 থেকে 1600 সাল পর্যন্ত আফ্রিকা থেকে দাস কিনে এনে স্প্যানিশ ও পর্তুগিজ কলোনিগুলোতে বেচার এই বাণিজ্য থেকে তারা বেশ লাভবান হতে থাকে। ব্রিটিশ হিস্টোরিয়ান রবিন ব্ল্যাকবার্নের মতে এই সময়ের মাঝে যে পরিমাণ ইউরোপীয় এসব অঞ্চলে গিয়েছিল তার থেকে অনেক বেশি আফ্রিকান মানুষদের দাস হিসেবে সেখানে নিয়ে যাওয়া হয়। তো 1600 সালের পর থেকে ইংলিশরাও এই ব্যবসায় ব্যাপকভাবে যোগদান করে, আর এর শুরুটা হয়েছিল তারও কয়েক বছর আগে একজন ইংলিশের হাত ধরে, স্যার জন হকিংস। চেহারা দেখে এই লোককে আপনার একেবারেই ভদ্রলোক মনে হতে পারে, কিন্তু তিনি 1560 সালে আফ্রিকার ওয়েস্ট কোস্টে যান এবং আজকের দিনে সিয়েরা লিওন থেকে প্রায় 300 জন মানুষকে অপহরণ করে আমেরিকার দিকে যাত্রা করেন। এরপর তাদের বিক্রি করা হয় হিস্প্যানিওলাতে। এরপর 1564 থেকে 69 সাল পর্যন্ত হকিংস প্রায় 4 বার এই একই কাজ করেন এবং তিনি প্রায় 1200 জনের মতো আফ্রিকানকে ধরে এনে আমেরিকাতে দাস হিসেবে বিক্রি করেন। আর এই মানব পাচার করে হকিংস এতটাই লাভবান হয়ে পড়েন যে তিনি পরবর্তীতে ব্রিটিশ ক্রাউনের নজরেও পড়েন। মনে করা হয় কুইন এলিজাবেথের নৌবাহিনীতে তিনি সব থেকে প্রভাবশালী ব্যক্তি ছিলেন, আর তার নামের সাথে স্যার থাকায় বুঝে গিয়েছেন তিনি পরবর্তীতে নাইটহুডও পেয়েছিলেন কুইন এলিজাবেথের কাছ থেকে। ও আর ভালো কথা, এই কুইন এলিজাবেথ মানে কিন্তু আমাদের আজকের দিনের এই নানি না, এটা ছিল কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, ওই লাল চুলে ভূতের মতো যে রানীটা ছিল সেটা। সার্কাজম ছিল, কেউ আবার চেতেন না। তো যা বলছিলাম, 1607 থেকেই ব্রিটিশরাও কিন্তু আমেরিকান কলোনি তৈরি করা শুরু করে, আর তাদের এখানেও স্বাভাবিকভাবেই জনবলের প্রয়োজন হয়। আর এটার কারণেই তখন থেকে ইংলিশরাও এই স্লেভ ট্রেডের সাথে আরও ভালোভাবে জড়িয়ে পড়ে। 1672 সালে কেবলমাত্র দাস ব্যবসা চালানোর জন্য কিং চার্লস দ্য সেকেন্ড নতুন একটি কোম্পানি খোলেন, যার নাম রয়্যাল আফ্রিকান কোম্পানি। এই কোম্পানির লোগোটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে স্ট্যান্ডার্ডে এটা কতটা বেশি বর্ণবাদী বা রেসিস্ট একটা ব্যাপার। এরপর 1713 সালে পিস অফ ইউট্রেক্টে স্বাক্ষর করে ইউরোপের কলোনিয়াল সুপার পাওয়ারগুলা, আর তখনই এই দাস ব্যবসার সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যায় রয়্যাল আফ্রিকান কোম্পানি। এরপরই জানা যায় সেই সময় থেকে প্রায় 1770 সাল পর্যন্ত কেবলমাত্র ব্রিটিশরাই প্রতি বছর প্রায় 42,000 মানুষকে আফ্রিকা থেকে আমেরিকাতে নিয়ে যায়। এখানে কিন্তু একটা ব্যাপার আছে,
শুরুর দিকে বলেছিলাম স্যার জন হকিংস আফ্রিকা থেকে আমেরিকাতে মানুষদেরকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু ব্যাপারটা এমন ছিল না। বুঝতেই পারছেন, ইউরোপীয়রা যতই শক্তিশালী হোক, তাদের পক্ষে প্রতি বছর প্রায় 42,000 আফ্রিকানকে অপহরণ করা কখনোই সম্ভব না। এ সময় ইউরোপীয়দের সাহায্য করেছিল আফ্রিকারই বিভিন্ন অঞ্চলের রাজারা। এমনকি ইউরোপীয় ট্রেডারদের আফ্রিকার গভীরে গিয়ে মানুষ ধরে আনার অনুমতিই ছিল না। এই কাজগুলো প্রধানত করত আফ্রিকানরাই। বেশিরভাগ সময় দেখা যেত এক রাজ্যের সাথে অন্য রাজ্যের যুদ্ধে যেসব যুদ্ধবন্দীরা আটকা পড়তো তাদেরকে ইউরোপীয়দের কাছে বিক্রি করা হতো, কিংবা অনেক সময় কেবলমাত্র লাভের আশাতেই আফ্রিকার শাসকেরা তাদের নিজেদের ট্রাইব বাদে অন্যান্য ট্রাইবের মানুষদের ধরে নিয়ে আসতো। ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট অনুযায়ী এখনের পশ্চিম আফ্রিকাতে যে বেনিন দেশটি রয়েছে, সেখানে রাজবংশই প্রায় 200 বছর ধরে ইউরোপীয়দের আফ্রিকান দাস সরবরাহ করেছে। এখন প্রশ্ন আসতে পারে, কিসের আশায় এই আফ্রিকার রাজারা নিজেদের মানুষদেরকে ইউরোপীয়দের কাছে বিক্রি করেছিল? হ্যাঁ, টাকা পয়সা লাভের আশায়, সেটা সবাই বুঝতে পারছি, কিন্তু প্রশ্ন হলো পণ্যগুলো কি ছিল। এটার জন্য আমি শুরুতেই বলেছিলাম কয়েকটি টার্মের সাথে আমরা পরিচিত হব, যার মধ্যে প্রথম টার্মটি হলো ট্রাইঅ্যাঙ্গুলার ট্রেড। এই ট্রেডটা শুরু হতো ইউরোপ থেকে, বা আরও স্পেসিফিকভাবে বললে ইংল্যান্ড থেকে। সেখান থেকে ইউরোপীয়রা তাদের জাহাজে করে দামি অস্ত্র, কাপড় ও মূল্যবান মদ নিয়ে যেত আফ্রিকার রাজাদের কাছে, আর এর বিনিময়ে তারা সেই জাহাজগুলো ভর্তি করে নিত দাস দিয়ে। এরপর এই দাসদের নিয়ে তারা পাড়ি জমাতো আটলান্টিক মহাসাগরে। আফ্রিকার দাসদের বোঝাই করা এই যাত্রাটাকেই বলা হতো মিডল প্যাসেজ। বলা হয়ে থাকে একজন দাসের তার পুরো জীবনে করা কাজের তুলনায় এই মিডল প্যাসেজে টিকে থাকা অনেক বেশি কঠিন, কারণ এই জাহাজগুলোতে একেবারে কানায় কানায় পূর্ণ করে দাসদের তোলা হতো, আর তাদের রাখা হতো জাহাজের একেবারে নিচের ডেকে। তাও সেখানে একেবারে গাদাগাদি করে কয়েকটি ফ্লোরে দাসদের রাখা হতো, আর সেখানে তাদের হাত আর গলায় আটকিয়ে দেওয়া হতো লোহার শিকল, যাতে কেউ জাহাজে থাকা অল্প কিছু ইউরোপীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করে জাহাজ কেড়ে নিতে না পারে। অর্থাৎ আফ্রিকার এই উপকূল থেকে জাহাজের ডেকের নিচে ওঠা দাসরা প্রায় 80 দিনের মতো সূর্যের মুখও দেখতে পেত না। বুঝতেই পারছেন, সেই আমলের একটা জাহাজের ডেকের নিচে প্রায় 3 মাস গাদাগাদি করে থাকার জন্য এসব দাসদের অবস্থা কি হতো। আর এ কারণে এই স্লেভ ট্রেড চলার সময় প্রায় 2 বিলিয়ন বা 20 লক্ষের মতো মানুষ কেবল এই মিডল প্যাসেজের সময় সমুদ্রে মারা যায়। এরপর এই দাসদের নিয়ে জাহাজ আমেরিকাতে পৌঁছালে সেখান থেকে শুরু হয় এই ট্রায়াঙ্গুলার ট্রেডের শেষ যাত্রার প্রস্তুতি। জাহাজ থেকে দাসদের নামিয়ে আর নিলামে বিক্রি করে এসব জাহাজে তোলা হতো ক্যারিবিয়ান থেকে আসা তামাক আর চিনি, এমনকি আমেরিকার বিভিন্ন কোণা থেকে আসা সোনা রূপা, কাঠ, পশুর চামড়া, এমনকি তিমির তেল আর গান পাউডার বা বারুদও তোলা হতো এসব জাহাজগুলোতে। আর এসব কাঁচামাল নিয়ে ইংল্যান্ডে পৌঁছালে সেগুলো দিয়ে তৈরি করা হতো অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন দামি বস্তু, যেগুলো আবার আফ্রিকা সহ সারা বিশ্বের ইংলিশ কলোনিগুলোতে বিক্রি করে চলতো এই ট্রাইঅ্যাঙ্গুলার ট্রেড। এরপরে যে টার্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাটেল স্লেভারি। সহজে বলতে গেলে এটা বলতে বোঝায় একটা মানুষকে আজীবনের জন্য দাস হিসেবে কিনে নেওয়া। এমনকি সেই দাসের যদি পরবর্তীতে কোনো সন্তান জন্ম হয়, তাহলে সেই সন্তানও তার মালিকের কেনা সম্পদ হিসেবে গণ্য হবে। 1625-এর দিকে ইংলিশরা বার্বাডোস এবং 1655 সালে জামাইকা দখল করে নিয়ে সেখানে আখ এবং তামাক উৎপাদন করা শুরু করে। প্রথম দিকে এসব জায়গায় কাজ করার জন্য ইংল্যান্ড থেকে দরিদ্র এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পাঠানো হতো। অর্থাৎ ইংল্যান্ডে যদি কোনো অপরাধের জন্য কারো 5 থেকে 7 বছরের জেল হয়, তাহলে তাদেরকে এসব কলোনিগুলোতে পাঠিয়ে কাজ করিয়ে নেওয়া হতো, আর তাদের সেই সময় পার হয়ে গেলে তাদের স্বাধীন মানুষ হিসেবে ছেড়ে দেওয়া হতো। পরবর্তীতে আফ্রিকার দাসদের ক্ষেত্রেও কিছু সময়ের জন্য এই নিয়ম চালু থাকে, কিন্তু এতে করে দেখা যেতে থাকে এসব দ্বীপে এলিট ইউরোপীয়দের তুলনায় এইসব সাধারণ দাসদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এ কারণে 1661 সালে সব থেকে পাওয়ারফুল যেসব দাস মালিকরা আছে তারা একত্রিত হয়ে প্রথম স্লেভ ট্রেড প্রণয়ন করে, আর সেখানেই উল্লেখ করা হয় এই চ্যাটেল স্লেভারির কথা, যাতে সব দাসেরা কখনোই স্বাধীন হয়ে ইউরোপীয়দের সংখ্যায় দমিয়ে দিতে না পারে। তো বোঝা গেল এই অমানবিক ব্যবসার জন্য প্রচুর মানুষই কিন্তু লাভবান হচ্ছিল। প্রথমত এখান থেকে সব থেকে বেশি লাভবান হচ্ছিল প্ল্যান্টেশন ওনাররা। এই প্ল্যান্টেশন ওনার বলতে সেই সব মানুষদের বোঝানো হচ্ছে যারা ইউরোপ থেকে আমেরিকাতে গিয়ে জমি কিনে সেখানে চাষবাস করছে। ব্রিটিশ প্ল্যান্টেশন ওনারদের ক্ষেত্রে আবার ক্রাউন থেকে নিয়ম ছিল বিনামূল্যে কিছু দাস পাওয়ার। তো এ কারণে বলতে গেলে একেবারে বিনা পারিশ্রমিকে তারা সারা জীবনের জন্য জমিতে কাজ করিয়ে নেওয়ার মানুষ পেয়ে যেত, আর এসব জায়গা থেকে উৎপাদিত ফসল বিক্রি করে তারা খুবই দ্রুত ধনী হয়ে উঠত। এ কারণে দেখা যেতে থাকে আমেরিকাতে ব্রিটেনের যে 13 কলোনি ছিল তখন, বা যেটা এখনের যুক্তরাষ্ট্র, সেখানে প্ল্যান্টেশন ওনাররাই সব থেকে বড় বড় শিল্পপতি এবং পরবর্তীতে রাজনীতিবিদ হয়ে ওঠে।
আর তাদের এসব শিল্প কারখানা বা রাজনৈতিক দলে যেসব মানুষগুলো কাজ করত তারাও কিন্তু একভাবে এই স্লেভ ট্রেডেরই সুবিধাভোগী। অবশ্য কেবলমাত্র ইউরোপীয়দের লাভ দেখলেই ব্যাপারটা একেবারেই একপাক্ষিক হয়ে যাবে, কারণ এখান থেকে কিন্তু আফ্রিকান রাজারাও সমানভাবে লাভ করেছিল। তারা এসব থেকে প্রচুর অর্থ আর সাথে ইউরোপীয়দের আধুনিক অস্ত্রের যোগানও পেয়েছিল, যেগুলো দিয়ে আফ্রিকার ওয়েস্ট কোস্টের রাজারা তাদের রাজ্য আরো বেশি বিস্তার করতে পেরেছিল। তো এখন এটা শেষের কথায় আসি। একেবারে অফিসিয়াল ডেট যদি খেয়াল করি তাহলে বলতে হবে ব্রিটেন থেকে আমেরিকা স্বাধীন হওয়ার প্রায় 32 বছর পর 1808 সালের 1 জানুয়ারিতে এই স্লেভ ট্রেড নিষিদ্ধ করা হয়। কিন্তু তারপর আরো 50 বছর ধরে বেআইনিভাবে এই ব্যবসা চলে। আর পুরোপুরি এই স্লেভারি সমাপ্তির ইতিহাস বলতে গেলে পুরো আলাদা একটা ভিডিওই লাগবে, কারণ আমেরিকাতে যে গৃহযুদ্ধ হয়েছিল তার সাথেও কিন্তু এই স্লেভারি জড়িয়ে ছিল। তো আজকের ভিডিওতে ব্যবহার করা সোর্সগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে চলে যেতে পারেন। So that's all for today. Until my next upload, have a good week. Goodbye.